নমস্কার, আমি ভাস্কর গাঙ্গুলি। আজকে রবিবারের সকালে যে গল্পটি আপনাদের জন্য নিয়ে এলাম সেটি হলো বলহরি.com। এই গল্পটির রচনা ও পরিচালনা দুটোই আমার নিজের। এই গল্পে কণ্ঠ অভিনয় যারা রয়েছেন তারা হলেন গল্পকথক সুদীপ্ত মুখার্জি, ন্যাপা সুদীপ মুখোপাধ্যায়, বিভা শর্মিষ্ঠা চৌধুরী, ষড়শী দিয়া মল্লিক, ঘোষালগিন্নি চৈতালি চক্রবর্তী ও মল্লিকার কণ্ঠে সুপর্ণা মল্লিক। কণ্ঠসঙ্গীতে আছেন নহলী বন্দ্যোপাধ্যায় এবং এই গল্পের প্রচ্ছদটি এঁকেছেন অরিন্দম নন্দী। চলুন শুনে নিই আমাদের আজকের উপস্থাপনা বলহরি.com। অনেক বেলা হলো, ষড়শী এখনো বাজার থেকে ফিরল না। ঘড়ির কাঁটাটা একটা একটা করে ঘর পেরোচ্ছে আর মল্লিকার মেজাজের পারদটা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই হয়েছে এক ঝঞ্ঝাট। সমস্ত কাজের লোক রাখার এই এক জ্বালা। তার ওপর শান্ত শিষ্ট বাধ্য হয় সে একরকম, কিন্তু এই মেয়ে সাংঘাতিক বারমুখ। রাস্তায় একবার বেরোতে দিলে আর বাড়িমুখ হওয়ার নাম নেই। এখনো বছর ঘোরেনি মল্লিকার বাড়ির কাজে লেগেছে, কিন্তু এ পাড়ায় অজস্র দাদা দিদি মামা মামি পিসি মাসি পাতিয়ে ফেলেছে, আর সারা পাড়ার খবর তার নখদর্পণে। এত বছর সল্টলেকে থেকেও মল্লিকা এত লোককে চেনে না যত লোককে ষড়শী চেনে। মাঝে মাঝে ইচ্ছে হয় কুলোর বাতাস দিয়ে ষড়শীকে বিদায় করে, কিন্তু আবার মায়া হয়। বাপ মা মরা মেয়ে মামার বাড়িতে এসে উঠেছিল। তার গরিব মানুষ, নিজেদেরই চলে না, আর একটা বাড়তি পেট কোথা থেকে চালাবে? অতএব মল্লিকার ড্রাইভারকে ধরে মল্লিকার বাড়িতে বহাল হয়েছে। তবে মামা মামি লোক খারাপ নয়। ষড়শীর রোজগারের টাকায় তাদের নজর নেই। সে টাকা ষড়শীর ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। মেয়েটা হায়ার সেকেন্ডারি পাশ করেছে বছর 2। বাপমা থাকলে হয়তো এতদিনের বিয়ে থা হয়ে যেত, নেই, তাই এখনো আইবুড়ো। তবে মল্লিকা ভেবেছিল ষড়শীকে কলেজে ভর্তি করিয়ে দেবে। একটা সহায়হীন মেয়েকে যদি লেখাপড়া শিখিয়ে দাঁড় করানো যায়। কিন্তু ঘোষালগিন্নি মল্লিকাকে বুদ্ধি দিলেন। ও পাতে একদম হেঁটো না, তার থেকে বাড়িতে পড়াও, প্রাইভেটে পরীক্ষা দিয়ে। তো সেই ব্যবস্থাও হালে হয়েছে। কলেজ স্ট্রিট থেকে গাদাখানেক বই খাতা এসেছে। নিয়ম করে ষড়শীকে পড়তে বসে মল্লিকা। মেয়েটার মাথাটা ভালো। ল্যাপটপে ব্যবহার শিখে গেছে বেশ অল্প দিনেই। রোজ সন্ধ্যায় বেশ দুলে দুলে পড়ে। এই সময়গুলো বেশ লাগে মল্লিকার। অতীতটা ফিরে আসে। সেই যখন ছেলে মেয়ে নিয়ে সন্ধ্যাবেলা মল্লিকা পড়তে বসাতো আর নিজে বসত পরের দিনের কলেজের ক্লাস নোটস নিয়ে। আর তো সহ্য হয় না। নাইটির ওপর হাউস কোট চড়িয়ে মারমুখী হয়ে মল্লিকা সদর দরজা খুলে রাস্তায় বেরোতে যায় ষড়শীকে খুঁজতে। আর ঠিক তখনই মল্লিকাকে ধাক্কা দিয়ে ষড়শী বাড়িতে ঢোকে। হাতের বাজারের ব্যাগটা তড়াম করে মাটিতে নামিয়ে হাঁপাতে হাঁপাতে মল্লিকাকে বলে, তুমি কি ধরনের মনীষ গো, এখনো বাড়িতে বসে? ওদিকে যে 4 নম্বরে দিদা ফসা। হাঁ করে ষড়শীর দিকে তাকান মল্লিকা। তোর এই গাঁইয়া ভাষা ছেড়ে একটু স্বাভাবিক বাংলা ভাষায় বলবি? কি হয়েছে বিভা? ষড়শী এবার টেবিলের ওপর থেকে জলের বোতল তুলে ঠক ঠক করে জল খায়। তারপর সুস্থির হয়ে বলে, কথা বোঝে না। আরে 4 নম্বরে দিদা গো, তোমার ফ্রেন্ড। বলহরি হরিবল হয়ে গেল যে। মল্লিকা ধপাস করে চেয়ারটায় বসে পড়ে। কি? বিভা মারা গেছে? কখন? কি করে? কোনো সারা শব্দ পেলাম না। কালকেও তো একসাথে পার্কে কতক্ষণ হাঁটলাম। আমি এক্ষুনি যাচ্ছি, দুধটা দিয়ে দে। উফ, আমার কথা শোনো। এখন নিয়ে করবেটা কি? সে তো মরার গাড়ি চেপে হুস করে চলে গেল। বলে হাতের ইশারায় ষড়শী গাড়ির গতিটা দেখায়, যেন বিভা মহাপ্রস্থানের পথে নয়,
পার্ক স্ট্রিটে লাঞ্চ করতে গেল। কপালে হাত দিয়ে বসে পড়ে মল্লিকা। চোখের সামনে একটা ঘোর লাগা অন্ধকার। বিভা, মল্লিকার সখী, দুজনে একসাথে পাড়ায় এসেছিল। সে প্রায় বছর ৪৫ হবে। এই তো কদিন আগে মল্লিকার ৭২ বছরের জন্মদিনে কি হই হই করলো সব। বিভা, সুজাতা, ঘোষালগিন্নি, দীপালি, রাধা। বিভা নিজের হাতে পায়েস বানিয়ে এনেছিল। আর আজ বিভা তো মল্লিকারই বয়সী, প্রায় কয়েক মাসে ছোটই হবে। কিরকম একটা মৃত্যু ভয় গ্রাস করে মল্লিকাকে। ওর থুম হয়ে বসে যাওয়া দেখে ষোড়শী একটু ভয় পায়। ও দিদা, তোমার আবার কি হলো? নুন চিনির জল খাও দিদা, ডাক্তারকে ফোন করবো। ও দিদা, দিদা গো। ষোড়শীর উদ্বিগ্ন গলায় মল্লিকা সম্বিত ফেরে। ওর হাতটা টেনে কাছে টানে। তুই খুব ছোট রে, তুই সব বুঝবি না রে। বুঝবো না আবার? মা বাপ দুটো পর পর মরেছে দিদা, বুঝি গো। তোমার ভেতরটা এখন খাঁ খাঁ করছে। তুমি ওপরে গিয়ে শুয়ে থাকো, আজ আর উঠো না। রান্নার মাসি এলে আমি বলে দেবো কি করতে হবে। চলো, তোমায় ঘরে দিয়ে আসি। ষোড়শীর এইরকম মমতা মাখা কথাগুলোয় মল্লিকার মনটা ভিজে আসে। আচ্ছা তাই চল। আজ তো সকালটা পুরো নষ্ট করলি, বই খাতা নিয়ে বসলি না, বাজারে 1 ঘন্টা কাটালি। তারপর এখন তোর গিন্নিপনা শুরু হবে। রান্নার মাসি এলে সব বুঝিয়ে দিয়ে আমার ঘরে পড়তে বসবি এসে। অধৈর্য হয়ে উত্তর দেয় ষোড়শী। তা হবে খন, এখন একটু শান্ত হয়ে রেস্ট নাও দেখি। সিঁড়িতে উঠতে উঠতে মল্লিকা আবার প্রশ্ন করে, হ্যাঁ রে, তুই যে বললি বিভাকে শ্মশানে নিয়ে চলে গেল, তা ওর ছেলেরা এত তাড়াতাড়ি এলো কি করে? তাহলে বোধহয় ফ্রিজারে নিয়ে গেছে। বিকেলে একটু ঘোষালগিন্নির থেকে জানতে হবে। এবার ষোড়শীর গলায় পৃথিবীর অষ্টম আশ্চর্য দেখার বিস্ময়। আরে দিদা, তুমি তো বলতেই দিলে না। কতগুলো কালো পাঞ্জাবি আর কালো চশমা পরা লোক 4 নম্বরে দিদাকে গাড়িতে তুলে নিয়ে চলে গেল। আমি তো পেন্নাম করতে গেলাম, তো আমাকে হিন্দিতে তাড়িয়ে দিল। কি যাতা বকছিস? কারা তারা? তুই চিৎকার করে দীপালিরে ডাকলি না কেন? ওর তো পাশেই থাকে। আমি তোর কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। রিংখাত বিভার মৃতদেহ চুরি হয়ে গেছে। থানায় খবর দেওয়া উচিত ছিল। ওই একবার ছুটে এসে কেন খবর দিলি না রে? মল্লিকার মাথা ঘুরতে থাকে। এইসব খবর ও পড়েছে, শুনেছে। হাসপাতাল থেকে দেহ চুরি হয়ে যায়, তা বলে দিনে দুপুরে বাড়ি থেকে? কি বলছে ষোড়শী? ষোড়শী যেন কোনো শিশুকে বোঝাচ্ছে। এইভাবে হাত নেড়ে বলে, তোমায় আমি আর পারি না। চুরি কেন হতে যাবে? ওই দীপালি দিদা, দাদু, তার ছেলের বউ, আশপাশের বাড়ির লোকজন সবাই ছিল। আর তোমার পুস্তি পুত্তরটিও তো ছিল, সেই তো ওদের সাথে ঘাটে গেল। নাও এখন গিয়ে শো তো, আর কথা বাড়িয়ে আমার কাজ বাড়িও না। অনিচ্ছা সত্ত্বেও মল্লিকা শুয়ে পড়ে, কিন্তু ষোড়শীর কথা থেকে কিছুই উদ্ধার করতে পারে না। বিভার মৃত্যু শোক ঢাকে বিস্ময়। কি হলো বিভার সাথে? কারা ওকে নিয়ে গেল? ওর ছেলেরাই বা কোথায়? যে মানুষটার সাথে কাল বিকেলে পার্কে হাঁটলো, সে হঠাৎই চলে গেল এমন করে। মৃত্যু তো বলে কয়ে আসে না, কিন্তু বিভারে রহস্যাবৃত মৃত্যুর পরবর্তী অধ্যায় বড় চিন্তার। ষোড়শী বলেছে সকলে ছিল পোষ্যপুত্র, মানে ন্যাপা। সে আবার শ্মশানেও গেছে। তাই আজ সকালে সবজি দিতে আসেনি। কালো পাঞ্জাবি পরা লোকগুলোই বা কারা? আর থাকতে না পেরে দীপালির নাম্বার ডায়াল করে মল্লিকা। ফোনটা বেজে বেজে কেটে যায়। একটা অসহায় দুশ্চিন্তার মেঘ মনটা গ্রাস করে। কপালের ওপর আড়াআড়ি বাঁ হাতটা রেখে চোখ বন্ধ করে মল্লিকা। একটা তীক্ষ্ণ ছায়া মনের গভীর ঠেলে চোখের উপরে ভেসে ওঠে
সাদা কালো সিনেমা হয়ে। কতদিন হয়ে গেল এই পাড়ায় এসেছে মল্লিকারা। বছর ৪৫ তো কম করে হবেই। মল্লিকার তখন কলেজের চাকরি, স্বামী সরকারি আমলা, ২ বছরের ব্যবধানের বাবু আর বিবি। নৈহাটি থেকে যাতায়াত করে আর পেরে উঠছিল না। এই জমিটা আগেই কেনা ছিল, ৪ কাঠাতে একটু কমই হবে। মল্লিকার বাবাই জোর করে জমিটা কিনে দাঁড়িয়ে থেকে বাড়িটা তৈরি করে দিয়েছিলেন। ওদের তখন সময় কোথায়, দুজনে ছুটছে। মল্লিকার বাপের বাড়ি উল্টোডাঙায়। বাবা তখন সবে রিটায়ার করেছেন। উনি উদ্যোগ না নিলে এ বাড়ি তৈরি হতো না। তখন নিজেদের গাড়ি ছিল না। স্বামীর অফিসের গাড়ি ওনাকে নিয়ে যেত আর পৌঁছে দিত। আর মল্লিকা রিক্সা করে বাইপাসে গিয়ে তারপর সেই বেঙ্গল কেমিক্যাল থেকে ১৪ নম্বর বাস ধরে কলেজ যেত। মা আর শাশুড়ি ভাগাভাগি করে ছেলে মেয়েকে খানিক বড় করে দিলেন। তারপর তো ওদেরও স্কুল যাওয়া শুরু হয়ে গেল। এইরকম একটা ব্যস্ত জীবনে পাড়ার লোকজনই ছিল সবাই সবার আত্মীয় স্বজন। ছেলে মেয়েগুলো বিকেল হতে না হতেই পার্কে দৌড়তো। মায়েরা যেত একটু সন্ধ্যের মুখে। তারপর নিজেরাও খানিক আড্ডা মেরে ছেলেদের সাথে নিয়ে বাড়ি ফিরত। আর আজ পুরো পাড়াটা কিরকম নিঝুম হয়ে গেছে। কিছু বাড়ি তালা বন্ধ, মালিকেরা অন্য কোথাও ছোট ফ্ল্যাট কিনে চলে গেছে। কোথাও বাড়িতে অসুস্থ বৃদ্ধ বা বৃদ্ধা দিন রাতের আয়ার ভরসায়। আবার কোথাও বেশি মুনাফার লোভে প্রমোটার সাধের বাড়িটাকে ধূলিসাৎ করে পায়রার খোপ বানাতে ব্যস্ত। প্রেতপুরীর নিস্তব্ধতা এ পাড়া কোণে কোণে। রাত হলে মনে হয় যেন কোনো পরিত্যক্ত বাসভূমি। ছেলেমেয়েরা বেশিরভাগই কলকাতার বাইরে, অনেকেই বিদেশে। বাবা মা সারাদিন অপেক্ষায় থাকে তাদের একটা ফোন বা ভিডিও কলের আশায়। কোনোদিন আসে, বেশিরভাগই আসে না। আর তাদের দেখা পাওয়া ডুমুরের ফুলের চেয়েও দুষ্প্রাপ্য। মল্লিকার ছেলে মেয়ে দুটোই বিদেশে। ওদের টাইম জোনের সাথে মল্লিকার সময় মেলে না। প্রথম প্রথম কষ্ট পেত, অপেক্ষা করত। এখন আর করে না। আগে তো সারাদিন একাই কাটাতো, রান্নার লোক, কাজের লোক এসব নিয়ে। ড্রাইভারটাকে তো বসিয়েই মাইনে দিতে হয়, যাবি বা কোথায়? ব্যাংক, পোস্ট অফিসের কাজ কতই বা থাকে। টুকটাক নেমন্তন্ন মাসে হয়তো একটা। ওর বাড়ি যাবার অভ্যাস কোনো কালেই মল্লিকার ছিল না। কাজেই এখন নতুন করে অভ্যাস করে লাভ কি? স্কুল কলেজের বন্ধুদের সাথে যোগাযোগ একটু আছে, বছরে ১-২ রিউনিয়ন, তাও সেখানে সংখ্যার ক্রমহ্রাস। তবুও ষোড়শীটা আসাতে বেশ খানিকটা সময় কাটে আজকাল। কিন্তু দুধের স্বাদ কি ঘোলে মেটে? মল্লিকার জঠোর যন্ত্রণা রাখি ভাবে মল্লিকার কথা। স্বামী চলে গেছে বছর ৫। প্রায় ১ মাস হাসপাতালে ছিলেন উনি। মরার পরও শান্তি নেই। বাবু বিবি এসে পৌঁছলো দিন ৩ বাদে। ৩ দিন ফ্রিজারে ছিলেন। শ্রাদ্ধ শান্তির পর সেই যে তারা পাট্টারি গোটালো, ৫ বছরে আর এ মুখ হলো না। তবে মল্লিকাকে টিকিট পাঠিয়ে বেড়াতে ডেকেছে, কিন্তু কি একটা ঘৃণায় যেতে ইচ্ছে হয়নি।
বিভা খুব অল্প বয়সে বিধবা হয়েছিল। দুটো ছেলেই তখন স্কুলে। নেহাতে এমএ পাশের ডিগ্রিটা ছিল, তাই স্বামী চাকরিটাও পেয়েছিল বিভা। বিভার দুই ছেলেই প্রচন্ড ব্যস্ত, দুজনেই নামকরা সায়েন্টিস্ট। ছোটটা ব্যাঙ্গালোরে থাকে, তবে বছরের মধ্যে বেশিরভাগই সারা পৃথিবী ঘুরে বেড়ায়, আর বড়টা জার্মানিতে। তারা কলকাতায় এসে হোটেলে থাকে। বাড়িতে নাকি নানা অসুবিধে, নামেই ঘরে ফেরা। বন্ধু বান্ধব, বেড়ানো, পার্টি, শপিং, এসবের বাইরে মায়ের জন্য সময় কোথায় তাদের? কাজেই বিভাও নিজেকে গুটিয়ে নিয়েছিল তাদের থেকে। বিভা একবার বলেছিল, বুঝলি মলি, ওদের আমি দোষ দিই না। এই সাকসেস নামের খেলাটায় আমরাই তোদের নামিয়েছি রে। তা সেই সাকসেসের দাম আমাদের দিতে হবে না বল? মল্লিকা বুঝেছিল বিভার মনের ক্ষতে চুইয়ে পড়া রক্তের চোরা ধারাটাকে। আঘাত আর ক্ষত তো এক নয়। মনের আঘাত সময় ভুলিয়ে দেয়, কিন্তু মনের ক্ষত, বিশেষ করে তা যখন সন্তানের দেওয়া আঘাতে তৈরি হয়, সে ক্ষত যে অদৃশ্য। তার রক্তক্ষরণের যন্ত্রণার কথা বলা যায় না কাউকেই। বলাতে যে নিজেরই ব্যর্থতা। সন্তানকে দামি মানুষ তৈরি করতে গিয়ে ভালো মানুষ তৈরির অপারগতা। মল্লিকাদের কারোরই পয়সার অভাব নেই। মাস গেলে মোটা টাকা পেনশন আসে। জমানো টাকার সুদও কিছু কম নয়। কিন্তু পয়সা দিয়ে যদি সন্তানের সান্নিধ্য কিনতে পারত ওরা, সন্তানের সান্নিধ্য কি খুব বেশি চাওয়া? নাকি ছোট থেকে ওদের রেস কোর্সের সেরা ঘোড়াটা বানাতে গিয়ে তাদের থামতে শেখাতেই ভুলে গেছে মল্লিকারা? তাই ছুটতে ছুটতে কখন বাবা মাকে পেছনে ফেলে চলে গেছে যেন কত আলোকবর্ষ দূরে। এদের মধ্যে ঘোষাল গিন্নি বেশ গর্বিত। দেখো ভাই, মেয়ে মানুষের স্বামী হলো আসল। যতদিন কর্তা ব্যবসার মাথা, ততদিনই সংসারে আমার তাবেদ। ছেলে বউ কারো ট্যাপ করার জো নেই। কর্তার ব্যবসা, ছেলে হলো গিয়ে মাইনে করা কর্মচারী। উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, না হলেই পিয়েল। বলেই পান জর্দা খাওয়া অবশিষ্ট দাঁত কখানা মেলে খিলখিল করে হেসে ওঠে। এতকাল মল্লিকারা এই অশিক্ষিত মহিলাটিকে ব্রাত্য করেই রেখেছিলেন, কিন্তু আজকাল এর প্রতি কেমন যেন ঈর্ষা বোধ করে। আবার নিজের অশিক্ষাকে চোখ ঠারে। ওদের ছেলেমেয়েরা ঘোষালে ছেলেমেয়েদের মতো বড় বাজারের ব্যবসাদার হলে চলতো, পাঁচটা লোককে মুখ দেখাতে পারত। তার থেকে না হয় এই বেশ। স্নেহের দামে সন্তানকে কিনে দিয়েছে সাফল্য, উচ্চাশা, সামাজিক প্রতিষ্ঠা, আর নিজেরা নিঃস্ব হয়ে গিয়েছে। এই রিক্ততা কি গর্বের না দুঃখের, তা বিশ্লেষণ করবে কে? কি গো দিদা, ঘুমিয়ে পড়লে নাকি? কি বিড়বিড় করছো? 2টো বাজতে চায়, এবার ওটা খাওয়াটা সারো। ষোড়শীর ঝংকারে চটক ভাঙে মল্লিকার। বলে, আজ আর কিছু খাবো না রে, তুই খেয়ে নিয়ে হেঁসেলের পাট তুলে দে। বোঝো কাণ্ড। শোনো দিদা, চোখটাপ নিজের জায়গায় আর নিজের সোলেই নিজের জায়গায়। এখন ওঠো, না হলে আমিও কিন্তু উপোস যাব। ষোড়শীর এই স্নেহের অনুশাসনে চোখে জল আসে মল্লিকার। কতদিন
এভাবে কেউ ওকে জোর করেনি। বলে, হ্যাঁ রে ষোড়শী, তোর বাবা মার জন্য মন কেমন করে না? উত্তর না দিয়ে ষোড়শী মল্লিকার হাত টেনে ধরে। বলে, যারা নেই তার কথা ভেবে কি লাভ দিদা, বরং যে আছে তার কথা ভাবো। কি জটিল এক দার্শনিক তত্ত্ব ষোড়শী কেমন এক বাক্যে বুঝিয়ে দিল। সত্যি তো, যারা নেই তার কথা ভেবে কি লাভ? কেন মল্লিকা এই রাধা বাড়ার সন্তানের অবহেলার কথা ভেবে ভেবে তার বর্তমানকে নষ্ট করবে? সে বাঁচবে, সে নিজের জন্য বাঁচবে। উন্মত্ত বলগাহীন স্রোতস্বিনীর ধারা বাধার পাথরে মন্দ গতি হতে পারে, শ্লথ হতে পারে, কিন্তু গতিহীন হতে পারে না। সেই অবশিষ্ট গতির প্লাবনে সে ভাসিয়ে দেবে আগামীর অবশিষ্ট দিন কটিকে। কিন্তু কিন্তু কি করবে মল্লিকা? কি করতে পারে মল্লিকা? আজ যে ও বড় ক্লান্ত, বাধার পাথরগুলো যে বড্ড ভারী, পারবে না তাদের সরাতে। যৌবনের সখী, প্রৌঢ়ত্বের বান্ধবী আর বার্ধক্যের সঙ্গিনী বিভা মল্লিকাকে কেমন হেরো হেরো করে চলে গেল। শেষ দেখাটাও করতে পারল না মল্লিকা। এটা এটা শুধু একটা দুঃখ তা নয়, এটা একটা গভীর প্রসারিত যন্ত্রণার রেখা ওর অপশ্রিয়মান জীবন স্মরণের বাঁকে বাঁকে আঁকা হয়ে গেল চিরতরে। কিন্তু একটা প্রশ্ন কুড়ে কুড়ে খাচ্ছে মল্লিকাকে, কারা ওকে নিয়ে গেল? দীপালি ফোনটাও ধরল না, আবার কল ব্যাকও করল না। কি যে একটা রহস্য! এসব ভাবতে ভাবতে কোনো মতে ভাতের থালায় বসল। খাবারে রুচি নেই, মনের অসহ্য খিদে তেষ্টা ঘুচিয়ে দিয়েছে। অবশ্য এ কদিনেরই ব্যাপার, সবই স্বাভাবিক হবে। শুধু শুধু বিভা এসে বলবে না, চল মলি, একটু হেঁটে আসি, কিংবা সিটি সেন্টারে চল, সিনেমা দেখে আসি। অথবা মনটা বড্ড ভারী হয়ে আছে রে, আজ তোর কাছে রাতে থাকবো। ডাক ছেড়ে কাঁদতে পারলে যদি মনের শক্ত কষ্টের ডেলাটা বেরিয়ে যায়। কিন্তু আজকাল মনের কষ্টের সাথে চোখের জলের শত্রুতা। কোনো মতে একটু মুখে দিয়ে উঠে পড়ল। এমন সময় বাইরে সেই চিরচেনা ডাক, সেই সয়ের দোষ সমেত। ও মাসি, মাসি গো, একটু দৌড়টা খোলো। অন্যদিন হলে এই সময় এই অযাচিত বনপটির আগমনে বিরক্তিতর নাক কুঁচকে উঠত, কিন্তু এই লোকটাকেই এখন মল্লিকার সবচেয়ে প্রয়োজন। এর কাছেই বিভার খবর পাওয়া যাবে। ওড়ি মড়ি করে দরজাটা খুলতেই নেপাল ওরফে ন্যাপা হুড়মুড় করে ঘরে এসে ঢোকে। মুখে ছদ্ম বিরক্তির ছাপ ফুটিয়ে মল্লিকা প্রশ্ন করে, হঠাৎ এই ভর দুপুরে সকালে সবজি দিতে আসিস কেন? তোর খেয়াল খুশি মতো আমার সংসার চলবে? ন্যাপা এবার থেবড়ে বসে পড়ে মাটিতে। আর বলো না মাসি, কাল রাত থেকে যা চলছে। কেন, তুমি কিছু খবর পাওনি? তোমার ওই মেয়েটা তো সকালে গেছিল। থামিয়ে দেয় মল্লিকা। ওর আর খেয়ে দিয়ে কাজ নেই, তোর খোঁজ নিয়ে বেড়াবে। যদিও সে জানে এ ব্যাপারে ষোড়শীর খুবই আগ্রহ, তবুও তার স্বভাবটা যতটা ঢেকে রাখা যায়। পেছন ফিরে দেখেন ষোড়শী মন দিয়ে খাবার টেবিল মুছছে। ওর সম্পর্কিত কথা শুনে একবারও এদিকে তাকালো না। তাজ্জব ব্যাপার। যদিও মল্লিকা ওকে বারবার বলেছে বাইরের লোকের সামনে না জিজ্ঞাসা করলে কথা না বলতে, তবু স্বভাবের দোষে বলেই ফেলে। আজ বোধহয়
মল্লিকার মনের অবস্থার কথা ভেবে সাবধান বাড়ি মেনে চুপ। কিন্তু কানটা এদিকেই আছে, সে ব্যাপারে মল্লিকা নিশ্চিত। মল্লিকা কোনো ভূমিকা ছাড়াই ন্যাপাকে প্রশ্ন করে, হ্যাঁ রে, বিভা এরকম হঠাৎই, আমি তোর একটা খবর দিলি না? একটু চোখটা ভিজে আসে, চশমা খুলে হাত দিয়ে শিশুর মতো চোখটা মুছে নেয়। আর বলো না মাসি, কি কেলেঙ্কারির কথা। কাল রাত তখন প্রায় 2টো। বুবাই মানে বিভা মাসির ছোট ছেলে গো, হঠাৎই আমায় ফোন করলো, বলল, নেপা মার নাই রে। এই মাত্র মায়ের আয়া ফোন করে জানালো রাতে উঠে বাথরুমে গেছে, ফিরে এসে বুক চেপে শুয়ে পড়েছে। ওই নিচের ভাড়াটের ছেলে ডাক্তার না, সেই এসে দেখেছে। বলল, তুই আমার ছোটবেলার বন্ধু, এই সময় তুই না দাঁড়ালে কে আসবে ভাই? মল্লিকার মনে পড়ে এরা সবাই ছোটবেলায় একসাথে পার্কে খেলতো। ন্যাপার মা তখন এ পাড়ার অনেক বাড়িতে কাজ করত, কাছের বস্তি তাতে থাকত। কিন্তু যবে থেকে তারা বুঝতে শিখল সামাজিক অবস্থানে ন্যাপা ওদের থেকে অনেক পিছিয়ে, তবে থেকেই ওকে তারা ব্যবহার করা শুরু করল। মল্লিকার বাবু সেদরের বাইরে নয়, সে অভ্যেস এখনো চলছে। ন্যাপা একটু দম নিয়ে আবার শুরু করে, তবে বলবো কি মাসি, সে দূর দেশে বসে মায়ের সৎকার করে ফেললো, কি ঘটা করে। ন্যাপার চোখে এক রাস মুগ্ধতা, আর মল্লিকার চোখে বিস্ময়। অবাক হয়ে বললেন, মানে দূর দেশে বসে সৎকার ওরকম হয় নাকি? কি চাইপাস বকছিস? এবার ন্যাপা পকেট থেকে একটা ভিজিটিং কার্ড বার করে মল্লিকার দিকে এগিয়ে দিল। ইটারনাল পিস ফিউনারাল সার্ভিস। হতভম্ব মল্লিকা, এই তাহলে কালো পাঞ্জাবি রহস্য। এবার খেয়াল করে সরসী পায়ের কাছে পোষা বিড়ালের মতো বসে উকি দিয়ে কার্ডটা দেখে, তারপর বলে, এটার ছবি তো আমাদের পাঞ্জাবির টাকা ছিল। মল্লিকা অবাক হয়ে জিজ্ঞাসা করে, হ্যাঁ রে নেপা, এরাই বিভার মুখাগ্নি করলো? তা কে আর করবে, এদের কন্ট্যাক্ট দিয়েছে ওই দূর দেশে বসে। দুজনে কেউই তো আসতে পারবে না, তা বলে তো আর বাসি মরা ফেলে রাখা যায় না। এদের হাতে হাতে আমিও করলাম। শ্মশানে ভিডিও কল করে বাবাই আর ওর দাদাকে দেখিয়েও দিল। বাবা মাসি কি কান্না দুজনের ভিডিওতে। তুই থামবি? নেকামি, ভিডিও কলে কান্না। মায়ের চেহারাটা মনে আছে ওদের? কি কষ্ট করে বিবাহদের মানুষ করেছে, সে তো আমাদের অজানা নয়। আর তার এই প্রতিদান, ছি। ন্যাপা এবার দার্শনিকের মতো একটা নিঃশ্বাস ছেড়ে বলল, পরিস্থিতি মাসি, পরিস্থিতি। ছেলে মেয়ে সব সম্পর্কে সুতো ছিঁড়ে বেরিয়ে গেছে। এখন ছেঁড়া চুলে খোপা বেঁধে কি আর হবে বলো? না হলে ওই 9 নম্বরের দাদুর মতো দরজা ভেঙে বার করে গলা বডি পুলিশ নিয়ে চলে যাবে। তার থেকে এই ভালো না? চুপ করে বসে থাকে মল্লিকা। হয়তো আজ থেকে কয়েক বছর পরে এটাই দস্তুর হবে। মানুষ এভাবেই অনাত্মীয় পেশাদারী এজেন্টদের কাঁধে চেপে জাগতিক বন্ধন মুক্ত হবে, আর সন্তানেরা ভিডিও কলে চোখের জল ফেলে দায় মুক্তিতে উচ্ছ্বসিত হবে। মল্লিকার কপালেও হয়তো তাই আছে। ঘরটায় হঠাৎই শ্মশানের নীরবতা নেমে আসে। সরসী মল্লিকার কোলে মাথাটা গুঁজে দেয়। মল্লিকা সরসীর মাথায় হাত বোলায়। মনে হয় ওর যদি সরসীর মতো একটা মেয়ে কিংবা ন্যাপার মতো একটা ছেলে থাকতো, যা উচ্চশিক্ষিত নয়, প্রতিষ্ঠিত নয়, অর্থ থাকতো না তাদের, শুধু তারা ওর সঙ্গে থাকতো, ওর একাকিত্বের দোসর হয়ে। ন্যাপায় নীরবতা ভাঙে।
ও মাসি, 500 টাকা দাও না, গণেশ পুজো করব। চমকে ওঠে মল্লিকা। এই ভরা শীতে গণেশ পুজো? একটা নতুন ব্যবসা শুরু করব মাসি, পড়া পোড়ানোর ব্যবসা। নামও ঠিক করেছি, বলহরি.com, বলহরি.com। पिता मधुमानो वनस्पति मधुमा अस्तो सूर्यः माध्वीर्गावो भवन्तु नः शन्नो मित्रः शं वरुणः शं नो भवत्वर्यमा शं नो इन्द्रो बृहस्पतिः शं नो विष्णुरुक्रमः। গল্পটি কেমন লাগলো তা কমেন্টে জানার অপেক্ষা অবশ্যই রইল। আমাদের সকলের তরফ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আর একটি গল্প নিয়ে আগামী সপ্তাহে। ভালো থাকবেন।